আরো আসবে। জি স্যার। জি স্যার। একটু জি স্যার, দেখা যাচ্ছে স্যার। একটু রেসপন্স করো, না হলে আসলে বোঝা যায় না যে আসলে কি হচ্ছে। আচ্ছা জি দেখো, স্যার। আমরা আমরা আহ, এই যে শুরুর দিকে যে পাওয়ার প্ল্যান্টের টাইপ এখান থেকে শুরু করে যা যা আছে এগুলা কিন্তু আমরা অলরেডি শেষ করছি আর কি। তারপরে গত ক্লাসে আমরা যে ক্রোনোলজিক্যাল লোড কার্ভ, লোড ডিউরেশন কার্ভ, লোড ফ্যাক্টর, ক্যাপাসিটি ফ্যাক্টর এগুলো দেখছো, মনে আছে সবার? জি স্যার। হ্যাঁ, এই যে পাওয়ার প্ল্যান্ট রিলেটেড যেগুলো আছে সবকিছু কিন্তু আমি তোমাদের শেষ করছি আর কি। তো ওইগুলা যেগুলা বলছি তার মধ্যে পড়লেই হবে, কোনো টেনশন নাই। এরপরে লোড শেয়ারিং ও আমরা যে দুইটা প্ল্যান্টের মধ্যে কিভাবে শেয়ার করে দিতে হয়, কোনটা কোন ইউনিট কতক্ষণ চলবে, এটাও কিন্তু আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখেছিলাম। তো আজকে আমরা শুরু করব এই যে পাওয়ার প্ল্যান্ট ইকোনমিক্স এর মধ্যে কি কি জিনিস আছে সেইগুলো। এখানে বেশ কিছু জিনিস আছে, আমরা সব প্রত্যেকটা জিনিসই পড়বো। তো আজকে মেনলি আমরা পড়বো এই যে ট্রান্সমিশন লাইন লস, ডিটারমিনেশন অফ লস কোএফিসিয়েন্ট এবং ইকোনমিক কন্ডাক্টর সিলেকশন, কেলভিনস ল এবং গ্রাফিক্যাল মেথড ফর এই এতটুকুই, কেলভিনস ল পর্যন্ত পড়বো, গ্রাফিক্যালটা নেক্সট ইয়েতে যাবে। এটা আজকের ক্লাসে মোটামুটি কভার করবো আমরা এই এই টপিকগুলো, এই এই চারটা টপিক। প্রথমত কি, ট্রান্সমিশন লাইন লস, ডিটারমিনেশন অফ লস কোএফিসিয়েন্ট, ইকোনমিক কন্ডাক্টর সিলেকশন এন্ড কেলভিনস ল। খুবই ইম্পর্টেন্ট, মোটামুটি 2 সেটের মতো কোশ্চেন এখান থেকে পাওয়াই। আর এরপরে আমরা যে আমি ক্লাসে ভুলে বলছিলাম যে তোমাদের ট্যারিফ নাই, বাট সিলেবাসে দেখি যে ট্যারিফ ছিল আর কি। এটা আসলে পাওয়ার প্ল্যান্টের মধ্যে চলে আসে, ইকোনমিক্স এর মধ্যে দিয়েছে। তো আমরা ট্যারিফের উপরে একটা ক্লাস করব। এই যে নিচের যে টপিকস গুলো আছে এগুলো আসলে খুবই ছোট ছোট এবং সুন্দরভাবে একটা ক্লাসে নেওয়া সম্ভব। যে বাস সিস্টেম থেকে শুরু করে ইম্পর্টেন্স, পাওয়ার কন্ট্রোল, কারেন্ট লিমিট, রিঅ্যাক্টর, ডিফারেন্ট বাস লেআউট, এগুলো সব আমরা একটা ক্লাসে শেষ করতে পারবো। আর মোটামুটি 4টা ক্লাস হইলেই আমাদের, 3 থেকে 4টা ক্লাস হলে আমাদের পক্ষে এগুলো ভালো করে পড়া সম্ভব। 2 ঘন্টা ক্লাস মানে হিউজ আর কি। তো আমরা চেষ্টা করবো যে ভালো করে তোমাদের পরীক্ষার জন্য একটা ভালো ভাবে যাতে সবকিছু শেষ করতে পারি, এবং যেগুলো পড়াবো ওগুলো ভালো করে পড়বা। তো আজকে আমরা পড়াটা শুরু করি। আমরা শুরু করবো আসলে ইকোনমিক কন্ডাক্টর সিলেকশন এই টপিকটা দিয়ে, এবং শেষ করব ট্রান্সমিশন লাইন লস এগুলো দিয়ে। ঠিক আছে, একটু সবাই খেয়াল করবো, ম্যাথমেটিক্যাল জিনিস। আর আমি পড়াবো বই প্লাস লিখে দুটাই পড়াবো আর কি, সবাই একটু খেয়াল করবা। তো এখন কি সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা, বই? জি স্যার, দেখা যাচ্ছে। তো আমরা আজকে প্রথমেই বললাম কি, আমাদের প্রথম টপিকটাই হবে যে ট্রান্সমিশন লাইনের, প্রথম টপিকটার নামটা আমরা কি বলতেছি, যে ট্রান্সমিশন লাইনের লস। এই যে ট্রান্সমিশন লাইন লস। তো এই লাইন লস পড়ার জন্য আমাদের আগে ট্রান্সমিশন লাইনে কি কি থাকে সেইগুলো দেখতে হবে। এরপরে দেখতে হবে যে তোমার ট্রান্সমিশন লাইন আছে, আমি রেকর্ড দিয়ে দিই, দাঁড়াও ক্লাসটা রেকর্ডে থাকুক, তাহলে পরবর্তীতে হেল্প হবে। সবাই একটু ক্লাসে থাকার চেষ্টা করি, রেকর্ড দেখলে আসলে সব কিন্তু বোঝা যায় না। রেকর্ডটা হচ্ছে জাস্ট পড়ার সময় কিছু ভুলে গেলে সেগুলো রিমাইন্ড করে নেওয়ার জন্য। ক্লাসে একটু সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি, যেমন অফলাইনে তোমরা সবাই মনোযোগ দাও, এখানে একটু চেষ্টা করো। তো এই যে ট্রান্সমিশন লাইন লস পড়ার আগে আমাদের জানতে হবে ট্রান্সমিশন লাইনের মধ্যে কি কি আছে, এবং এই ট্রান্সমিশন লাইনটা কি রকম করে সিলেক্ট করলে, সিলেকশন অর্থাৎ কোন ম্যাটেরিয়ালের হবে এবং ম্যাটেরিয়াল গুলোর ক্রস সেকশন কেমন হবে, মানে ট্রান্সমিশন লাইনটা চিকন হবে না মোটা হবে, কি রকম হবে, সেইগুলা কোন ওয়েতে সাপ্লাই করে সেটা ইকোনমিক্যাল হবে। ইকোনমিক্যাল ইকোনমিক্যাল ওয়ে করার জন্য, ইকোনমিক্যাল করার জন্য ট্রান্সমিশন লাইনটা কি কি পদক্ষেপ নিতে হবে সেটাই মেইনলি আজকে আমরা দেখব। তো আমি যেগুলো পড়াবো আমরা আশা করি তোমরা এগুলো নোট করে ফেলবা। এরপরে আমি নেক্সট দিন যেদিন যাবো ওই দিন আসলে তোমাদের এটা দেখবো যে তোমরা কতটুকু এটা পড়াটা পড়ছো। তো প্রথমে আমরা আসি, এখান থেকে আমরা কিছু জিনিস পড়ে তারপরে ম্যাথমেটিক্সে চলে যাচ্ছি, একটু দেখি আসো তাড়াতাড়ি আমরা করতে পারি। একটা ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইন মানে কি বুঝি, যার মাধ্যমে আমরা পাওয়ার ট্রান্সমিট করি। সাপোজ এই জায়গায় আমাদের আছে একটা, সবাই কি পেইন্ট আমি লিখতেছি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আমি লিখতেছি, এটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মনে করো এখানে আমাদের একটা জেনারেটিং স্টেশন আছে, জিএস। জেনারেটিং স্টেশন মানে যেখান থেকে পাওয়ার সাপ্লাই তৈরি হয় আর কি। তো মনে করো যে এখান থেকে আমাদের পাওয়ার তৈরি হচ্ছে জিএস 1, এই পাশে হচ্ছে আমাদের
যে পাশে হচ্ছে আমাদের লোড আছে। তো লোড জেনারেটিং স্টেশন থেকে লোড পর্যন্ত পাওয়ার নিয়ে যাবে কে? নিয়ে যাবে হচ্ছে ট্রান্সমিশন লাইন। এগুলো হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন, 3 ফেজ লাইন আমরা এখানে ড্র করছি। এগুলো হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন। এই যে ট্রান্সমিশন লাইন যার মাধ্যমে আমরা পাওয়ার কি করতেছি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সমিট করতেছি, পাওয়ার ট্রান্সমিট করছি। এই ট্রান্সমিশনটা করার জন্য আসলে এই লাইনে কি কি জিনিস লাগে, ট্রান্সমিশন লাইনে কি কি জিনিস থাকে সেটা জানা দরকার। আচ্ছা, আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, মনে আছে? আমাদের দেশে ভোল্টেজ কি হাই ভোল্টেজে ট্রান্সমিট করা হয় না লো ভোল্টেজে? কেউ বলতে পারবে কি? স্যার হাই ভোল্টেজে হাই ভোল্টেজ। হ্যাঁ, এটা হাই ক্লাসে ভোল্টেজ। কেন হাই ভোল্টেজে ট্রান্সমিট করা হয়? স্যার মানে ভোল্টেজটা যদি লো থাকে, মানে কারেন্টটা বেশি থাকে, তাহলে তারের যে আই স্কয়ার আর লসটা আছে এটা স্যার অনেক বেশি হয়, তাহলে স্যার পাওয়ার লস হয়। হ্যাঁ, এই যে একটা কারণ বলছো, আই স্কয়ার আর লস হয়। আর একটা কারণ বলছিলাম, কেউ কি বলতে পারবে? হাই ভোল্টেজে ট্রান্সমিট করলে আর একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। টেম্পারেচার। এই কন্ডাক্টর সাইজ অর্থাৎ কোন ওয়্যারটা চিকন হবে না মোটা হবে, এটা কি থেকে বোঝা যায় বলো তো? এই বলেছিলাম না, মনে আছে না? আমি আবার বলবো, বলো। বলেন স্যার। আর একটু রিভিউ করেন স্যার। ঠিক আছে, অনেকেই ভুলে গেছো। আচ্ছা, দেখা যাক, শোনো। মনে করো যে এইখানে একটা ওয়্যার আছে, এটা এটা এই কোর্সের জন্য এই কোশ্চেনটা কিন্তু থাকবে, বারবার বলতেছি। মনে করো যে একটা ওয়্যার এখানে আছে, এই একটা ওয়্যার মনে করো। আর একটা ওয়্যার এরকম আছে। তো এটা মনে করো এ, এটা হলো কন্ডাক্টর এ বা ওয়্যার এ, এটা হলো বি। কেউ একজন আমাকে বলো, এর মধ্যে দিয়েও আই কারেন্ট ফ্লো হচ্ছে, এটা মনে করো I1 কারেন্ট ফ্লো হচ্ছে, এটার মধ্যে দিয়ে মনে করো I2 কারেন্ট ফ্লো হচ্ছে। আমাকে কেউ বলতে পারবা কোন কারেন্টটা বড়, কোন কারেন্টটা ছোট? স্যার I1 বড় হবে। I1 বড় হবে, তাই না? জি স্যার। হ্যাঁ, তোমার অ্যান্সার ঠিক আছে, কিন্তু কেন? স্যার এখানে স্যার আমরা রেজিস্ট্যান্সের সূত্রটা থেকে জানতে পারি যে আর প্রপোর্শনাল, মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু এ, রো এল বাই এ। তো স্যার ব্যস্তানুপাতিক, তো স্যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে রোধ অবশ্যই কমবে, আর রোধ যদি কমে এর মধ্যে দিয়ে কারেন্ট অবশ্যই বেশি প্রবাহিত হবে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, গুড, তোমার লজিক একেবারে 100% ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। তো ঠিক আছে, এটা এটা আমরা ফিজিক্সের দিক থেকে বললাম যে তোমার ইয়ে। তাহলে এখন তুমি বলতে পারতেছো যে I1 বেশি মানে কি? এটা কারেন্ট বেশি, তাই না? বলো তো। তো আমরা বলতে পারি যার কারেন্ট হয় তার কি, আর যার কারেন্ট কম হয় তার ডায়ামিটার কি বলো তো? স্যার কম হবে, মানে লো হবে। হ্যাঁ, লো। তো এই যে 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 বললাই যে তুমি যে এটা হয়, এটা যদি আমাদের রিসিভার এন্ড হয়, তো আমাদের বলতো পাওয়ার কি কনস্ট্যান্ট থাকবে না পাওয়ার চেঞ্জ হবে? স্যার পাওয়ার কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, কারণ কি ট্রান্সমিশন লাইনের 2 পয়েন্টে পাওয়ার কনস্ট্যান্ট থাকতে হবে। তো যেহেতু এই লাইনের কারেন্ট বেশি হয়ে যাচ্ছে, তো পাওয়ার কনস্ট্যান্ট রাখার জন্য এই লাইনের ভোল্টেজ কি করা লাগবে বলো তো? স্যার কমাইতে হবে। স্যার হ্যাঁ, কমাইতে হবে। তাহলে I1 বেশি এই লাইনের, তাহলে ভোল্টেজ কি হবে? V1 অবশ্যই কম হবে না, বলো তো? জি স্যার, V1 কম হবে।
রেখে সে কি করবে, পাওয়ারকে কনস্ট্যান্ট রাখার চেষ্টা করবে। তার মানে কি I1 বেড়ে যাচ্ছে, V1 কে কমায়। তার মানে কি এই লাইনের এই যে A নাম্বার ওয়্যার যেটা, এর ভোল্টেজ কি কম না বলতো? জি স্যার, ভোল্টেজ কম। ভোল্টেজ কিন্তু লেস, মানে এটার ভোল্টেজ রেটিং লেস। অন্যদিকে এই নিচের ওয়্যারের তোমরাই বললা যে এর কারেন্ট কম, কারেন্ট রেটিংটা কম, তাহলে এর পাওয়ারকে কনস্ট্যান্ট রাখার জন্য ভোল্টেজ কি করতে হবে? স্যার ভোল্টেজকে বাড়াতে হবে। বাড়াইতে হবে। হ্যাঁ, ভোল্টেজ বাড়াইতে হবে। তাহলে এই যে এখানে তারা পাওয়ারকে কনস্ট্যান্ট রাখার জন্য I2 আর V2 এর প্রোডাক্ট যেহেতু পাওয়ার, তাহলে V2 টা বাড়াইতে হবে। তাহলে আমরা বি ওয়্যার যেটা দেখতেছি সেটা আসলে কি? বি ওয়্যারটা একটা হাই ভোল্টেজ ওয়্যার না বলতো? জি স্যার। জি স্যার। যেহেতু যেহেতু হাই ভোল্টেজ ওয়্যার, এই এই ওয়্যারে হাই ভোল্টেজ ওয়্যার যেহেতু, তাহলে হাই ভোল্টেজ ওয়্যার হওয়াতে একটা সুবিধা দেখো তো কি হয়েছে, এর ডায়ামিটারটা কম লাগতেছে না তারের? সবাই বলো তো। জি তো জি স্যার, ডায়ামিটার diameter কম। ডায়ামিটার কম মানে কি আসলে? ডায়ামিটার কম মানে তারটা চিকন, এটা মিন করে না? জি স্যার, স্যার ভিতরে কপারটা কম লাগছে। হ্যাঁ, তাহলে এই যে মেইন কথাটা বলে ফেলছে। তার মানে কি তার চিকন মানে কি এখানে আমাদের কপার সেভ হচ্ছে না? এই সবাই বলো তো। কপারের পরিমাণ অনেক কম লাগতেছে না? এই কারণে জি আমাদের কি কি করা হয়, আমাদের দেশে সবসময় হাই ভোল্টেজে ট্রান্সমিট করা হয়, যাতে করে আমাদের কি হয়, ট্রান্সমিশন লাইনটা চিকন হয়, আমাদের কপারটা কম লাগে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কপারের অ্যামাউন্ট অনেক কমে যায়। লেস লেস রিকোয়ার্ড পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে বলে দিলাম, একবার এইভাবেই তোমরা এক্সপ্লেন করবা যে যদি আমি পরীক্ষায় জানতে চাই যে হোয়াট ইজ দা ট্রান্সমিশন সিনারিও ইন বাংলাদেশ, বাংলাদেশে আসলে কিভাবে ভোল্টেজ ট্রান্সমিট করা হয়, তখন তুমি যদি জাস্ট বলো যে বাংলাদেশে হাই ভোল্টেজে ট্রান্সমিট করা হয়, তাহলে কিন্তু হবে না। কেন হাই ভোল্টেজে ট্রান্সমিট করা হয় এইভাবে তোমাকে এক্সপ্লেন করতে হবে। পারবা না সবাই? স্যার, হ্যাঁ, আমাদের জি ট্রান্সমিশন লাইনের তারগুলোকে কপার দিয়ে তৈরি। একটা সময় কপার দিয়ে তৈরি হইতো, এখন সেটা কপারটা রিপ্লেস হয়ে গেছে অ্যালুমিনিয়াম দিয়ে। ঠিক আছে? জি স্যার। এবং এবং মানে মেটাল দিয়ে তৈরি আর কি। অ্যালুমিনিয়ামটাও এখন রিপ্লেস হয়ে গেছে, এখন হচ্ছে ACSR। ACSR বুঝছো? অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্স। অর্থাৎ অ্যালয় দিয়ে, মানে একটা নির্দিষ্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় না, অনেক ধরনের ম্যাটেরিয়াল একসাথে মিক্সড করে বানানো হয়, যাতে করে কন্ডাক্টিভিটিটা অনেক বাড়ে। সবাই কি বুঝছো? জি স্যার। ওকে ওকে, আমরা নেক্সটে যাই, আমরা মেন পড়ায় ফিরে আসি। তো দেখো একটা ট্রান্সমিশন লাইনের এই পিডিএফ কি দেখা যাচ্ছে বই? জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। তো দেখো একটা ট্রান্সমিশন লাইনের মূলত 6টা মেইন ডিভাইস আছে। প্রথমটা কি কি? প্রথমটাকে আমরা বলতেছি কন্ডাক্টর। এই যে সবাই একটু খেয়াল করে, আমি একটু বড় করলাম। কন্ডাক্টরের কাজ কি? কন্ডাক্টর মূলত কি করে? এই জায়গায় আমি একটু পেন নিই। পেন অ্যানোট করে দিই। দেখো প্রথম জিনিসটা হচ্ছে আমাদের কন্ডাক্টর। তো কন্ডাক্টর কি জানো তো? সাধারণত একটা 3 ফেজ লাইনের জন্য 3টা সিঙ্গেল কন্ডাক্টর লাগে, আর ডাবল সার্কিট লাইনের জন্য 6টা কন্ডাক্টর লাগে। এগুলো পরে আসবে, এগুলো দরকার নেই, তোমাদের পাওয়ার সিস্টেম অন করছে পড়ে ফেলবা। তারপরে কি লাগে? ট্রান্সফরমার লাগবে, হইতে পারে সেটা স্টেপ আপ ট্রান্সফরমার অথবা স্টেপ ডাউন ট্রান্সফরমার লাগবে। এরপরে লাইন ইনসুলেটর লাগবে। ইনসুলেটর কি? ইনসুলেটর হচ্ছে হুইচ মেকানিক্যালি সাপোর্ট দ্য লাইন কন্ডাক্টর। লাইন কন্ডাক্টরকে মেকানিক্যালি সাপোর্টও দেয় এবং আইসোলেট দেম ফ্রম গ্রাউন্ড। ইনসুলেটর কিন্তু প্রত্যেকটা ট্রান্সমিশন লাইন কি করে, গ্রাউন্ড থেকে আমাদের হচ্ছে ট্রান্সমিশন লাইনকে ইনসুলেট করে দেয়। এরপরে সাপোর্ট। সাপোর্ট মানে মনে রাখবে ইলেকট্রিক্যাল পোল যেগুলো আছে, সেই পোলগুলো হতে পারে স্টিলের, হতে পারে কাঠের, বা যে কোনো রকমের। তোমরা সবাই রাস্তাঘাটে বিভিন্ন রকমের ইলেকট্রিক্যাল পোলগুলো দেখো। এরপর আছে প্রোটেক্টিভ ডিভাইস। প্রোটেক্টিভ ডিভাইস মানে কি? সার্কিট ব্রেকার, রিলে। এইগুলো যে সার্কিট ব্রেকার, রিলে, এগুলোর কাজ কি? কোনো রকম যদি ফল্ট হয় সিস্টেমে, তোমার সিস্টেমে যদি কোনো রকম ফল্ট হয়, তাহলে সেই ফল্ট গুলা যাতে তোমার ট্রান্সফরমার, তোমার জেনারেটর, মোটর, এগুলোর উপরে কোনো ইফেক্ট না ফেলতে পারে। কারণ কি আমরা জানি জেনারেটর, মোটর এগুলো হচ্ছে অনেক এক্সপেন্সিভ ডিভাইস। কোনো কারণে দেখা গেল যে
আকাশ থেকে বজ্রপাত পড়ছে, বজ্রপাত পরে তোমার ট্রান্সফরমারটা পুড়ে যায় বা তোমার জেনারেটরটা পুড়ে গেল, মোটরটা পুড়ে গেল, তাহলে এটা খুবই খারাপ হবে। যখনই কোনো ফল্ট ঘটবে সাথে সাথে প্রোটেক্টিভ ডিভাইস গুলো কি করবে, এই জেনারেটর মানে প্রোটেক্টিভ ডিভাইস মানে কি কি, এই যে সার্কিট ব্রেকার, রিলে, এগুলো কি করে, সার্কিট ব্রেকার রিলে সবসময় একটা আরেকটার সাথে মিলে কাজ করে। এরা কি করবে যে তোমার ট্রান্সফরমার, মোটর এগুলা কি কি করবে, মেন সিস্টেম থেকে আইসোলেট করে দিবে, মানে মানে কেটে ফেলে দিবে। তখন কি হবে, জাস্ট ওই ফল্ট কারেন্টটা আর তোমার ডিভাইসে কোনো ক্ষতি করতে পারবে না। তো এটা হলো আমাদের প্রোটেক্টিভ ডিভাইসের কাজ। এবং সর্বশেষ হচ্ছে ভোল্টেজ রেগুলেটিং ডিভাইস। যদি কোনো কারণে ফল্টের কারণে কোথাও ভোল্টেজ অনেক কমে যায়, লাইনের ভোল্টেজ অনেক বেড়ে যায়, তাহলে সেগুলোকে রেগুলেট করা, অর্থাৎ কমলে বাড়ানো, বাড়লে কমানো, এই কাজগুলো করার জন্য বিভিন্ন রকম ভোল্টেজ রেগুলেটিং ডিভাইস বলা হয়। এগুলো থাকবে কি কি ডিভাইস, এগুলো তোমরা ফোর্থ ইয়ারে যখন তোমার পাওয়ার সিস্টেম প্রোটেকশন পড়বা তখন এগুলো পড়াবে। এই যে নিচের যেগুলো প্রোটেক্টিভ তোমাদের কোর্সই আছে এগুলোর উপরে, যেমন তোমাদের ফোর্থ ইয়ার কয়েকদিন আগে আমাদের রুয়েটে আসছিল যে পাওয়ার সিস্টেম প্রোটেকশন এন্ড সুইচ গিয়ার ল্যাব গুলাতে ওরা দেখে গেল যে কি রকমের প্রোটেকশন গুলো আসলে করা যায়। তো এই যে প্রোটেক্টিভ ডিভাইস কি কি আছে এগুলো তোমরা ওই কোর্স গুলাতে তখন পড়বা। পুরো সার্কিট ব্রেকার, কয় রকমের সার্কিট ব্রেকার আছে, কয় রকমের রিলে আছে, তারপরে কত ধরনের ভোল্টেজ রেগুলেটিং ডিভাইস গুলো আছে, সবই তোমরা ওই কোর্স গুলাতে পড়বে। এখন জাস্ট জানো যে এগুলো ট্রান্সমিশন লাইনে থাকে। কি কি থাকে আবার আমি রিপিট করতেছি, এটা কন্ডাক্টর থাকতে পারে, অবশ্যই ট্রান্সফরমার থাকবে, লাইন ইনসুলেটর থাকবে, সাপোর্ট থাকবে, প্রোটেক্টিভ ডিভাইস গুলো থাকবে এবং ভোল্টেজ রেগুলেটিং ডিভাইস গুলো থাকবে। ওকে, এবারে আমরা তারপরে যাই। এখন দেখো এই যে পাওয়ার যে ট্রান্সমিশন করতে চাচ্ছি, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের কি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে ইকোনমিক চয়েস অফ কন্ডাক্টর সাইজ। অর্থাৎ আমরা কন্ডাক্টরের সাইজটা কি রকম করে চয়েস করলে, এটা চ্যাপ্টার 7 ভিকে মেহতা চ্যাপ্টার 7 বইটা তো তোমাদের কাছে আছেই, এই চ্যাপ্টার 7 এ তোমরা এটা পাবা। তো কন্ডাক্টর সাইজটা কেমন হলে মূলত তোমার সবচেয়ে ইকোনমিক ওয়েতে তুমি ইলেকট্রিসিটি সাপ্লাই করতে পারবা। তো এটার জন্য আমরা বই না পড়ে আমরা বই থেকে তোমাদের পড়াই, লিখে পড়াই আর কি, তাহলে তোমরা জিনিসটা ভালো করে ফিল করতে পারবা। একটু ওয়েট করো। সবাইকে দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ওকে, একটু মাঝে মধ্যে বলো, নাহলে আসলে বুঝতে পারবো না। তো প্রথমে যে জিনিসটা আমাদের আসতেছে যে আমাদের টপিকটার নাম কি, আমরা ম্যাথমেটিক্স শিখবো এখন। ইকোনমিক চয়েস অফ কন্ডাক্টর সাইজ। ইকোনমিক চয়েস অফ, তোমাদের স্লাইড আকারে আমি দিয়ে দিব, তোমরা এখন দেখো এবং তোমরা এটা নোট করে ফেলবো আমি পড়ানোর পরে। কন্ডাক্টর সাইজ। তো এই স্লাইড মানে কি, এই ক্লাসটাই তোমরা স্লাইড আকারে পেয়ে যাবা। তো একটু দেখো, প্রথমে আমরা বলতেছি যে তোমার কন্ডাক্টর সাইজটা কেমন হইলে সবচেয়ে ইকোনমিক্যাল ওয়েতে তুমি ইলেকট্রিসিটি সাপ্লাই করতে পারবা। তো এই জিনিসটা মানে করার জন্য একজন সায়েন্টিস্ট হেল্প করছে, তার নাম হলো কেলভিন। কেলভিন একটা ল দিছে, কেলভিনের ল যেটাকে আমরা বলি। কেলভিন একটা সূত্র দিয়েছে, এই সূত্র অনুসারে ফলো করলে সবচেয়ে মানে তোমার হচ্ছে সহজ উপায়ে বা ইকোনমিক ওয়েতে কন্ডাক্টরের সাইজটা তুমি সিলেক্ট করতে পারবা। তো কেলভিন কি বলছে, কেলভিন বলছে যে দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে মূলত ইয়েটা চিন্তা করবা। কি কি চিন্তা করবা? প্রথম জিনিস হলো যে অ্যানুয়াল চার্জ, এটা কেলভিন বলছে দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে কন্ডাক্টরের সাইজ সিলেক্ট করা যায়। প্রথমটা কি, অ্যানুয়াল চার্জ অন ক্যাপিটাল আউটলে। জিনিসগুলো কি আমরা একে একে আসতেছি। ক্যাপিটাল অ্যানুয়াল চার্জ অন ক্যাপিটাল আউটলে, আর 2 নাম্বার হচ্ছে আমাদের অ্যানুয়াল কস্ট অফ এনার্জি ওয়েস্টেড। অ্যানুয়াল কস্ট অফ এনার্জি ওয়েস্টেড। এ সবাই কি লেখা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ,
তো সবাই দেখো প্রথম কেলভিন বলছে কি যে আপনি যদি কন্ডাক্টরের সাইজটা সবচেয়ে কোন সিলেক্ট করার জন্য কোনটা সবচেয়ে ইকোনমিক ওয়ে হবে এটা যদি জানতে চান আপনাকে এই দুইটা টার্ম বের করতে হবে। তো প্রথম টার্মটার মধ্যে কি কি জিনিস আছে আসলে আমরা এখন দেখি কি কি জিনিস আছে প্রথম টার্মটার মধ্যে। এটার মধ্যে কি কি জিনিস আমাদেরকে মাথায় আনতে হবে। প্রথম যে জিনিসটা আমাদের আছে সেটা হলো সবাই খেয়াল করি প্রথম জিনিসটা আছে ক্যাপিটাল আউটলের মধ্যে। আচ্ছা আমাদের লাইনে বলতো আই স্কয়ার আর লস আছে না রেজিস্ট্যান্সের জন্য? আই স্কয়ার আর লস আছে না? আই স্কয়ার আর লস তো কিন্তু কারেন্টের উপরে ডিপেন্ড করছে তাই না? জি স্যার। জি স্যার। তো বলো তো তাহলে আমরা যদি একটা কনস্ট্যান্ট কারেন্ট ধরি, কারেন্টটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, আইটা যদি কনস্ট্যান্ট হয় কোন একটা নির্দিষ্ট সময়ের জন্য, তাহলে বলো তো কোন একটা তাহলে এনার্জিটা কি হবে? আমাদের এনার্জি লসটা কি হবে? লসটা প্রপোর্শনাল টু কারেন্ট না বলো তো? সবাই বলো তো। স্যার জি স্যার। আই স্কয়ার আর লস এটা কি কারেন্টের প্রপোর্শনাল? লসটা কি? লস হচ্ছে কারেন্টের প্রপোর্শনাল, মানে কারেন্ট বাড়লে লস বাড়বে, কারেন্ট কমলে লস কমবে। তো এখন আমাকে বলো কারেন্টের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক কি? স্যার ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ স্যার ইনভার্সলি প্রপোর্শনাল। কারেন্টের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক 1/r আমরা বলতে পারি। রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কমে, কারেন্ট কমলে রেজিস্ট্যান্স বাড়ে। ওকে আমরা বুঝলাম। আবার রেজিস্ট্যান্সের সাথে ওয়্যারের সম্পর্ক কি বলতো? এরিয়া 1/a না বলতো ওয়্যারের ক্ষেত্রফলের? জি স্যার। জি স্যার ব্যস্তানুপাতিক। হ্যাঁ ক্রস সেকশন এরিয়া, এটা কিন্তু নরমাল এরিয়া না। এই নরমাল এরিয়ার ক্রস সেকশন এরিয়ার মধ্যে ডিফারেন্স কেউ আমাকে বলতে পারবে? বলো তো। অর্থাৎ তুমি একটা ওয়্যারকে যদি কেটে দাও, একটা ওয়্যার নিয়ে মানে একটা তার নিয়ে তুমি কেচি দিয়ে কাটলে তার ফ্রন্ট থেকে দেখতে ওয়্যারটা এরকম গোল দেখা যাবে না বলো তো? সবাই একটু বলো তো। এই যে সামনের দিক থেকে ওয়্যারটা কাটার পরে ক্রস সেকশন মানে ক্রস ভাবে কাটার পরে যে এরিয়াটা পাওয়া যায়, এই অবস্থায় যে এরিয়াটা পাবা সেটাই কিন্তু ক্রস সেকশন এরিয়া। আর নরমাল এরিয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এই যে ক্রস সেকশন এরিয়াটা রেজিস্ট্যান্সের হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? তো এইটা যদি হয় তাহলে আমাকে বলো তো এরিয়া যদি বাড়ে তাহলে কি রেজিস্ট্যান্স কি হবে? কমবে স্যার। রেজিস্ট্যান্স যদি কমে, রেজিস্ট্যান্স কমলে কারেন্ট কি হবে? স্যার বাড়বে। কারেন্ট বাড়লে লস কি হবে? লস বাড়বে স্যার। বেশি হয়ে যাবে স্যার লস। তাহলে তার মানে কি এরিয়া কমলে লস কি হবে? কমবে। লস বাড়বে স্যার। এই বিষয়টা কি বুঝছো তোমরা? জি স্যার। তো এই যে এত বিষয়গুলো আছে বিভিন্ন রকমের লস ক্রস সেকশনের উপরে ডিপেন্ড করতেছে, এই জিনিসগুলোকে সে একটা নির্দিষ্ট রুলস এর মধ্যে নিয়ে আসছে। যে কি বলছে যে তারপরে এই যে ইনসুলেটর আছে, এই যে আমরা একটু আগে বললাম ট্রান্সমিশন লাইনে কি কি থাকে বলতো? আই স্কয়ার একটা আর লস থাকে, এটা কারেন্টের উপরে ডিপেন্ডেন্ট করে। তাহলে এটা কি একটা বলতো যে আই স্কয়ার আর লসটা এটা ভ্যারিয়েবল লস না ফিক্সড লস বলতো? এটা ভ্যারিয়েবল আর ফিক্সড? স্যার ভেরিয়েবল স্যার। ভ্যারিয়েবল। এটা অবশ্যই ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল স্যার, অবশ্যই ভ্যারিয়েবল। হ্যাঁ কারেন্ট ভ্যারি করতেছে, এটা অবশ্যই ভ্যারিয়েবল লস। এই ছাড়াও একটু আগে আমরা ট্রান্সমিশন লাইনে কি কি দেখলাম? ইনসুলেটর থাকে না বলতো? তো এই যে ইনসুলেটরের লস শুধুমাত্র রেজিস্ট্যান্সের জন্য লস না, আরো বিভিন্ন রকমের লস আছে। এই সব লস গুলাকে সে একটা নির্দিষ্ট ফর্মুলার মধ্যে নিয়ে আসছে। সে বলছে যে এই যে অ্যানুয়াল চার্জ অন ক্যাপিটাল আউটলে এর মধ্যে দুইটা জিনিস আসবে। কি কি আসবে? অ্যানুয়াল চার্জ হবে এরকম P1 প্লাস P2A, P1 প্লাস P2A। এখানে P1 আর P2 কি? P1 হচ্ছে P2 হচ্ছে এগুলো কনস্ট্যান্ট, এগুলো পাওয়ার না। P1 আর P2 হচ্ছে এমন একটা কনস্ট্যান্ট যেগুলো লস
যেগুলো লস, এক ধরনের লসের কনস্ট্যান্ট। কি কি লস? বিভিন্ন রকমের, ইনসুলেটরের লস, ইনসুলেটরের লস, বাস বারের লস, তারপরে তোমার মনে করো প্রোটেক্টিভ ডিভাইসের লস, যত ধরনের লস আছে এইগুলা সবগুলো লসকে সে P1 এবং P2 এর মধ্যে নিয়ে আসছে। এবং আমরা দেখতেছি, দেখো তো এই যে আই স্কয়ার আর লস যেটা আছে, আই স্কয়ার আর লস কার উপরে ডিপেন্ড করতেছে? ক্রস সেকশনের উপরে ডিপেন্ড করতেছে না? বলো তো। এই যে এখানে দেখতেছো না, একটু আগে যেটা বুঝালাম, সবাই কি বুঝছো? জি স্যার। হ্যাঁ, এই যে জি, স্যার। P2A এটা আসলে আই স্কয়ার আর লসের জন্য। এই জন্য এ দ্বারা ক্রস সেকশন, এ হচ্ছে ক্রস সেকশন। এটা কি? এটা হচ্ছে আমাদের ক্রস সেকশন, ওয়্যারের ক্রস সেকশন। তো সে বলছে যে অ্যানুয়াল চার্জের মধ্যে যাবে এই যে আই স্কয়ার আর লস, যেটা এর উপরে ডিপেন্ড করে, এবং আরো অন্যান্য কিছু ফিক্সড লস আছে, যেমন ইনসুলেটরের লস বা বিভিন্ন জায়গায় লস গেল। এটা হলো আমাদের 1 নাম্বার। 2 নাম্বারে বলছে যে এনার্জি ওয়েস্ট, কি পরিমাণ এনার্জি তোমার এই ট্রান্সমিশন লাইনে ওয়েস্ট করে। তো এটাকে সে এইভাবে বলছে যে এনার্জি ওয়েস্ট হচ্ছে অ্যানুয়াল কস্ট অফ এনার্জি ওয়েস্ট। এটাকে সে একটা ফাংশন হিসেবে বলছে, কেমন? P3/A। P3/A এটা কি জিনিস? এটা হলো যে তোমার এই ক্রস সেকশনের সাথে আমাদের রেজিস্ট্যান্সের সম্পর্কে ইনভার্সলি প্রপোর্শনাল না? একটু আগে আমরা দেখলাম। জি স্যার। তাহলে দেখো যে যেহেতু রেজিস্ট্যান্সটা কি, রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের এক ধরনের ওয়েস্ট না? এই বলো তো, রেজিস্ট্যান্স কি আমাদের এক ধরনের লস না, ওয়েস্ট না এটা? জি স্যার, লস। তো এই এনার্জি লস করায়। তাহলে এই লসটা কার উপরে ডিপেন্ড করতেছে? সেকশনের উপরে। ক্রস সেকশনের সাথে তার সম্পর্ক কি? ইনভার্সলি প্রপোর্শনাল। এই জন্য এখানে ফাংশনটাও ধরছে যে রেজিস্ট্যান্স জনিত যে লসটা, সেটাকে সে ইনভার্সলি, এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল ধরছে। এই সবাই কি বুঝছো? জি স্যার। আমি আরেকবার বলি, আমি আরেকবার ওভারঅল দিই, একটু চিন্তা করো। এই যে আই স্কয়ার আর লস যেটা, সে আই স্কয়ার লসের সাথে কারেন্টের সম্পর্ক কি? প্রপোর্শনাল, তাই না? প্রপোর্শনাল। এই জন্য প্রপোর্শনাল হওয়ার কারণে এখানে ফাংশনটাও আমরা ধরেছি প্রপোর্শনাল। আর দেখো যে রেজিস্ট্যান্সের কারণে যে লস, সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। এই জন্য এর সাথে এটা সম্পর্ক আমরা ধরেছি ইনভার্সলি প্রপোর্শনাল। এবারে কি সবাই বুঝছো? একটু রেসপন্স করো সবাই। জি স্যার। হ্যাঁ, তো এখানে আমরা দুই রকমের লস পাইলাম। তো তাহলে টোটাল অ্যানুয়াল লস কত, বা লস টোটাল কস্ট কত হলো? টোটাল কস্ট আমরা বলবো টোটাল অ্যানুয়াল কস্ট। এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করব। সিটা হবে কি? এই দুইটা লসের যোগফল, এই দুটো লসের যোগফল। লস দুটা কি কি ছিল? P1 প্লাস P2A, এটার সাথে আমাদেরকে যোগ করতে হবে P3/A, P3 ডিভাইডেড বাই A। ওকে, গুড। তাহলে সি এর ইকুয়েশন হলো এটা। এখন আমাকে বলো, এটা হলো আমাদের টোটাল লস, ট্রান্সমিশন লাইনের টোটাল লস ইকুয়েশন হচ্ছে আমাদের এইটা। তো এখন আমাকে কেউ বলতে পারবে, তুমি একটা ইকুয়েশন জানো, সি হচ্ছে এমন একটা ফাংশন যে লস, কস্ট মানে আসলে লস বুঝায়। তো এই লসটা কখন মিনিমাম হবে বলো তো, কেউ বলতে পারবা? ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0। ভেরি গুড, এটাই জানতে চাচ্ছিলাম যে এই যে আমাদের যে লসটাকে যদি আমরা ডেরিভেটিভ, লস ফাংশনটাকে যদি আমরা ডেরিভেটিভ করি এবং সেটা ইকুয়াল টু 0 ধরি, এটা দিয়ে আমরা কি সবচেয়ে মিনিমাম পয়েন্টটা বের করতে পারি না? সবাই একটু খেয়াল করো তো, বলো তো। এখন বলো যে এই যে ডেরিভেটিভটা করব কার রেসপেক্টে, কেউ বলতে পারবা? ক্রস সেকশন এরিয়ার উপর। এর রেসপেক্ট স্যার। হ্যাঁ, এর রেসপেক্টে। কারণ কি? এই ইকুয়েশনের মধ্যে একমাত্র এ কি ভ্যারিয়েবল না? বলো তো। জি স্যার। এই ভেরিয়েবল। তার মানে কি আমাদের ডিসি বাই ডিএ এটা ইকুয়াল টু 0 ধরতে হবে। ধরলে আমরা কি পাবো? কন্ডিশনটা আমি এখানে লিখে দিই। এটা আমাদের কি ডিফাইন করবে? এটা ডিফাইন করবে আমাদের যে তোমার মিনিমাম অ্যানুয়াল কস্ট অফ ট্রান্সমিশন। এটাই, এই কন্ডিশনে আমরা পাবো মিনিমাম।
এই কস্ট মানে আবারও বলতেছি লস, মিনিমাম অ্যানুয়াল ট্রান্সমিশন কস্ট, ওকে ভেরি গুড। এখন তাহলে তোমরা ডিফারেন্সিয়েশন করে ফেলো। ডিফারেন্সিয়েশন করতে হবে কিসের রেসপেক্টে? ডিডিএ অফ কিসের করতে হবে আমাদের? P1 প্লাস P2A প্লাস P3/A ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে ডিফারেন্সিয়েশন করলে প্রথম টার্মটা আমাদের কি হয়ে যাবে বলো তো? প্রথমটা বাদ করে দেবো ওয়ান। হ্যাঁ, P1 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 0। পরেরটা কি হবে বলো তো দেখি? স্যার টু টু শুধুমাত্র P2 হবে তাই না? এরপরে কি হবে? স্যার এরপরে স্যার P3 থাকবে আর a মাইনাস 1 মাইনাস স্যার -1/a স্কয়ার হবে। জি স্যার। এই যে এখানে মাইনাস হবে তাই না? স্যার মাইনাস P3 ডিভাইড a স্কয়ার। হ্যাঁ গুড, শেষ। তাহলে আমাদের আলটিমেটলি আসলে কি থাকতেছে এখানে? P2 ইকুয়াল টু P3/a স্কয়ার লেখা যায় না বলো তো? স্যার গুড। তাহলে এটা যদি লেখা যায়, এখান থেকে আমরা লিখতে পারি না, একটু সাজায় লিখি। P2 একটা একে এই পাশে নিয়ে গেলাম আর আরেকটা একে ওই পাশে রেখে দিলাম, P3/a। একটু মডিফাই করলাম জিনিসটাকে, একটা একে এই পাশে নিয়ে গেলাম আর একটাকে এই পাশে রেখে দিলাম। এটা আসলে কি মিন করে? এই একটু আগে দেখো তো, আমরা ধরলাম না যে প্রথমটাতে যে এই যে P1 প্লাস P2A এটা কি ছিল? আমাদের ভ্যারিয়েবল কস্ট। আর P3/a এটা হচ্ছে আমাদের কি? এনার্জি ওয়েস্ট, তাই না বলো তো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি যে এই পাশের এই টার্মটাকে আমরা বলি যে ভ্যারিয়েবল পার্ট অফ অ্যানুয়াল চার্জ। এই অ্যানুয়াল চার্জের ভ্যারিয়েবল পার্ট এটা না বলো তো? একটু বোঝার চেষ্টা করো। এই যে P1 প্লাস P2A এটাই তো ছিল আমাদের অ্যানুয়াল চার্জ, মনে আছে? জি স্যার অ্যানুয়াল জি চার্জ। স্যার। হ্যাঁ, এটা যদি অ্যানুয়াল চার্জ হয়, অ্যানুয়াল চার্জের দুইটা পার্ট ছিল, একটা ছিল কনস্ট্যান্ট, এই P1 ছিল কনস্ট্যান্ট, আর এটা কি ছিল? ভ্যারিয়েবল পার্ট ছিল না বলো তো? জি স্যার। জি স্যার। কারণ কি এটা কস্ট সেকশনের সাথে প্রপোর্শনালি চেঞ্জ হতো। তাহলে এই যে এই ইকুয়েশনের মধ্যে দেখতেছি P2A আবার চলে আসছে। তো P2A এটা কি আমাদের? P2A এটা আমাদের ইয়ে না, তোমার ভ্যারিয়েবল পার্ট অ্যানুয়াল চার্জ। হ্যাঁ, এটা। আর ওই পাশে এটা কি? ওই পাশে আছে শুধুমাত্র অ্যানুয়াল কস্ট অফ এনার্জি ওয়েস্ট, তাই না? একটু আগে এটা বললাম না, অ্যানুয়াল কস্ট অফ এনার্জি ওয়েস্ট। তার মানে দেখো কেলভিন ল অনুসারে আমরা আরেকটা কথা বলতে পারি যে যেই মোমেন্টে কন্ডাক্টরের সাইজ সবচেয়ে ছোট হবে তখনই হবে যখন কি হবে? ওই কন্ডাক্টরের ভ্যারিয়েবল পার্ট অফ অ্যানুয়াল চার্জ এবং অ্যানুয়াল কস্ট অফ এনার্জি ওয়েস্ট এই দুইটা সমান হয়ে যাবে। অর্থাৎ ভ্যারিয়েবল পার্ট অফ অ্যানুয়াল চার্জ এবং অ্যানুয়াল কস্ট অফ এনার্জি দুইটা সমান হয়ে যাবে। এই ঘটনা ঘটলেই তুমি কি পারবা? মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর সাইজ পাবা। অর্থাৎ এই সময়ে এর যে ভ্যালু এটাই হচ্ছে সবচেয়ে, এর যে ভ্যালুটা সেটা হচ্ছে সবচেয়ে মানে সবচেয়ে মিনিমাম ক্রস সেকশন। এই ক্রস সেকশনে যদি তুমি ওয়্যারটাকে বানাও, তারটাকে বানাও, তাহলে কি হবে? সবচেয়ে কম খরচে তুমি ট্রান্সমিট করতে পারবা। সবাই কি বুঝতে পারো? একটু রেসপন্স করো। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই পাশেরটা যদি ভ্যারিয়েবল হয় স্যার, তাহলে ওই পাশেরটাও তো ভ্যারিয়েবল হওয়ার কথা ছিল স্যার। P3 ডিভাইড a স্যার, ওইখানেও তো a আছে। হ্যাঁ, P3 ডিভাইডেড তো ভ্যারিয়েবলই, a যেখানে আছে সেটা তো ভ্যারিয়েবলই। তাহলে স্যার এই লাইনের মধ্যে স্যার আমরা এই পাশেরটা ভ্যারিয়েবল উল্লেখ করলে ওই পাশেরটা তো ভ্যারিয়েবলটা লিখলাম না। ওই পাশেরটা এই পাশেরটাও করছি তো বাবা, তুমি বুঝো নাই তারা জিনিসটা, একটু তোমাকে বুঝাই। একটু আবার যাই, তাহলে দাঁড়াও। আমরা জাস্ট বলছি যে দেখো কথাটা কি লিখছি, কথাটা লিখছি যে ভ্যারিয়েবল পার্ট অফ না অংশ। এই দেখো তো উপরে অ্যানুয়াল চার্জের কয়টা অংশ আছে? জি স্যার বুঝতে পারছি স্যার, দুইটা অংশ ছিল।
জি স্যার, হ্যাঁ, দুইটা part ছিল। জি স্যার, দুইটা অংশ ছিল, এটা ছিল কনস্ট্যান্ট আর এটা ছিল কি ভ্যারিয়েবল, তাই না? ভ্যারিয়েবল। জি স্যার। তো ওই যে দেখো ভ্যারিয়েবল পার্টটা এখানে আসছে শুধুমাত্র, এই জন্য লিখেছি। সবাই কি বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে পরীক্ষায় এই কোশ্চেনটা কিভাবে আসতে পারে, কিভাবে আসতে পারে সেটা একটু লিখে দিই আমি। পরীক্ষাটা এভাবে আসতে পারে যে যদি তোমাকে আমি বলি যে শো দ্যাট, কোশ্চেনটা আমরা লিখি শো দ্যাট the most economical area of conductor, the most economical area of conductor is that for which the variable part এটাই দেখো, এটা পরীক্ষা যদি দেই show that the most economical area of conductor is that for which variable part of annual charge is equal to the cost of energy loss per year, এইটা যদি প্রুফ করতে বলি তাহলে তোমাদের যেটা দেওয়া হলো এটা প্রুফ করে দিলেই হয়ে যাবে। এটা মানেই, এটা যে জিনিস এটা মানে হচ্ছে কেলভিন ল, এটাই কেলভিনের ল। কেলভিন এই কথাটাই বলছে। তোমাদের পরীক্ষা ডিরেক্টলি বলে যে মানে প্রুফ দ্য কেলভিনস ল ফর ইকোনমিক চয়েস অফ কন্ডাক্টর, তাহলে ওই একই জিনিসই প্রুফ করতে হবে। অথবা যদি এই কথাটা বলে দিই তাহলে একই জিনিসই প্রুফ করতে হবে। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এটা তোমরা কিন্তু অবশ্যই খেয়াল করবা। স্যার একটা পরে আমরা কোশ্চেন নেক্সট ছিল চলে যাই। স্যার। হ্যাঁ বলো বলো। স্যার তাহলে ট্রান্সমিশন লাইনে স্যার হচ্ছে যে কেবল গুলো ব্যবহার করি স্যার আমরা, মানে ওয়্যার স্যার, ওগুলো তাহলে আমাদের আরো চিকন দিলে তো আমাদের বেশি সুবিধা স্যার। কি দিলে? চিকন দিলে? জি স্যার, শোনো তোমার মানে ক্রস একটা সেকশন জিনিসকে, এরিয়া যত কম হবে হ্যাঁ তত তো তো ঠিক ভালো আছে, হচ্ছে। শোনো তোমার আচ্ছা তত ভালো হচ্ছে, তার মানে কি যত ক্রস সেকশন চিকন করবা কারেন্টের ভ্যালু কি হয়ে যাবে? কমে যাবে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো কারেন্টের ভ্যালু কমতে বেশি যদি কমতেই থাকে তাহলে আবার আরেকটা প্রবলেম আছে, কমাইতে কমাইতে এত কমানো যাবে না। কারেন্ট যদি একেবারে কমে যায়, লেস হয়ে যায়, তাহলে কি কোনো পাওয়ার ট্রান্সমিট হবে বলো তো? হবে না। কন্ডাক্টিভিটি, এটার সাথে সম্পর্ক আছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি অর্থাৎ কন্ডাক্টিভিটি যদি লেস হয়ে যায়, কন্ডাক্টিভিটি মানে কারেন্ট ফ্লো একটা মিনিমাম থাকতে হবে, যা না থাকলে পাওয়ার ট্রান্সমিট হওয়ার জন্য যতটুকু লাগে অতটুকু থাকতে হবে। তুমি চাইলে একবারে কমায়া চিকন করে দিবা তা হবে না, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, মানে এটার একটা মানে রুলস আছে যে একবার কমাইতে কমাইতে এমন কমাইলা যে কারেন্টই ফ্লো করতেছে না, তাহলে তো কোনো লাভ নাই আলটিমেটলি, ঠিক আছে? স্যার আমি ভাবছিলাম যে বাসা বাড়িতে যেভাবে ব্যবহার করি ওভাবে করলে তো স্যার আরো তাহলে বিশেষ ভালো হয়। না না, ট্রান্সমিশনের ক্ষেত্রে এরকম করা হবে না, বোঝা গেছে? কারণ ট্রান্সমিশন তোমার বাসা বাড়িতে মাত্র আসছে 240 ভোল্ট, খুবই লো ভোল্টেজ, কিন্তু ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ কেমন থাকে বলো দেখি? ভাই স্যার 132 400 কেভি কেভি জি স্যার। কেভিতে থাকে, তাই না? তবে সুতরাং বাসা বাড়ির সাথে ওটাকে কিন্তু আসলে তুলনা করা ঠিক হবে না। সবাই কি বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, এই জিনিসটা তোমরা থিওরিটিক্যালি বুঝলা, গ্রাফিক্যালি বুঝলে আরো সহজে বোঝা যায়। এখন আমরা দেখি যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কেলভিনস ল। গ্রাফিক্যালি দেখো ইকুয়েশন গুলো প্লট করে আমরা খুব সহজে জিনিসটা বুঝতে পারি। তাহলে এটা নাম দিলাম আমরা, পরীক্ষায় গ্রাফিক্যালও আসে অনেক সময়। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন
গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কেলভিন ল। এই ইকুয়েশন গুলোকে আমরা প্লট করলে কেমন দেখা যাবে? আমরা বেসিক জিওমেট্রি আর কি। দেখো তো আমাদের প্রথম ইকুয়েশন ছিল এনার্জি ওয়েস্টের, সরি তোমার অ্যানুয়াল চার্জের জন্য। অ্যানুয়াল চার্জের ইকুয়েশনটা কি ছিল? যে অ্যানুয়াল চার্জ, আবার লিখি একবার, অ্যানুয়াল চার্জ ছিল হচ্ছে P1 প্লাস P2 বাই A। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবা এটা কিসের ইকুয়েশন? এটা কোন ধরনের ইকুয়েশন, কেউ বলতে পারবা? স্যার স্ট্রেট লাইন ইকুয়েশন স্যার। ভেরি গুড, এটা হলো একটা স্ট্রেট লাইন। কেমন স্ট্রেট লাইন কেউ বলতে পারবে? স্ট্রেট বানান ভুল হয়ে গেছে। এটা ইন্টারসেকশন করবে স্যার। এটা এরকমের লাইন না, এটা স্যার হচ্ছে মূল y বিন্দুগামী। হ্যাঁ, মূল বিন্দুগামী কেমন করে হবে? y mx plus c, এরকম না? mx plus c স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার। গুড। আরেকটা ছিল আমাদের তোমার যেটা হচ্ছে আমাদের এনার্জি ওয়েস্ট, অ্যানুয়াল এনার্জি ওয়েস্ট। এটার ইকুয়েশন কি ছিল? P3 বাই A। এটা কি লিনিয়ার না নন লিনিয়ার হবে বলো তো? কেমন হবে এটা শেপ? আচ্ছা, আমরা ড্র করি, কথা না বলে ড্র করি, তাহলে আমরা ভালো করে বুঝবো। এটা তো নন লিনিয়ার। লিনিয়ার, নন লিনিয়ার। আচ্ছা দেখো, আচ্ছা প্রথমটা ইকুয়েশনটা তাহলে কি? প্রথমটা হচ্ছে সবাই বলছো যে এটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনটা দেখতে এরকম হবে না বলো তো? সবাই বলো। জি স্যার। হ্যাঁ, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের আছে অ্যানুয়াল কস্ট, সবগুলো অ্যানুয়ালি আর কি, অ্যানুয়াল কস্ট। আর এক্স অ্যাক্সিস বরাবর হবে আমাদের ক্রস সেকশন এ। এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের এ আছে। তো সবার কথা মতে এটা হলো আমাদের 1 নাম্বার, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দেই, আর এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দেই। 1 নাম্বার ইকুয়েশনটা এরকম হলো। এরপরে 2 নাম্বার ইকুয়েশনটা আমি একটু ড্র করলে সবাই একটু আমার সাথে একমত হবে। ড্র করি দেখি। এই P3 বাই A, তুমি নির্দিষ্ট A এর ভ্যালুর সাথে P3 যদি প্লট করো তাহলে কিন্তু দেখতে এরকম হবে, ঠিক আছে? শেপটা এরকম প্যারাবোলিক শেপ হবে আর কি, P3 বাই A। ওকে, তো এটা হলো আমাদের 2 নাম্বার ইকুয়েশন, এটা হলো আমাদের 2। এখন টোটাল 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 অ্যানুয়াল কস্ট কত? দুইটার যোগফল না বলো তো? এই দুইটার যোগফল না? জি স্যার। টোটাল দুইটা যোগ করলে জি তুমি স্যার। কেমন গ্রাফ পাবা? 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্ট যদি পয়েন্ট পয়েন্ট যোগ করো তাহলে দেখবা যে তাদের যোগফলের গ্রাফটা হবে এইরকম। যোগফলের গ্রাফটা হবে জাস্ট এইরকম। অর্থাৎ এই দুটা কার্ভ যদি তুমি যোগ করো পয়েন্ট বাই পয়েন্ট, তাহলে দেখবা যে তাদের যোগফলের গ্রাফটা হবে এরকম। তাই এটা হলো আমাদের 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার কার্ভ। 3 নাম্বার কার্ভটা কি কি? এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে P1 প্লাস P2A প্লাস P3 বাই A, ঠিক আছে? এ সবাই কি বুঝছো? জি স্যার। হ্যাঁ, এখন এই যে একটু আগে আমরা ডিফারেন্সিয়েশন করে বের করলাম না যে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, তাহলে এই যে কার্ভ থেকে আমরা দেখতেছি যে সবচেয়ে কম পয়েন্ট কোনটা, এটা না? জি স্যার। বলো তো, এই পয়েন্টটা আসলে কি? এই পয়েন্টটাই হচ্ছে আমাদের সবচেয়ে কম খরচ। এবং কোন কোন এর এর এক ক্রসে যদি আমরা এটা নিই, এই যে এই পয়েন্ট বড় করে গোল করে দিছি, আমি আরেকটা কালি নেই তাহলে আরো ভালো বুঝবা। এই যে এই জায়গাটা, তাহলে এই যে এটাই আমাদের কি মিনিমাম এ না বলো তো? এটা আমাদের মিনিমাম পয়েন্ট না? মিনিমাম এ, তার জন্য তুমি মিনিমাম কস্ট পাবা এই যে এই জায়গাটা। তাহলে গ্রাফ থেকে তুমি কিন্তু সহজেই বুঝতে, এই যে গ্রাফের সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, এই পয়েন্টটাই কিন্তু আমাদের নির্দেশ করে যে সবচেয়ে কোন এর জন্য সবচেয়ে কম খরচে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবা। এই সবাই কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এরকম করে কিন্তু ইজিলি এটা বের করে ফেলতে পারো। ওকে,
এই একটা মিনিট একটু ওয়েট করো, আমার একটু কল আসছে। হ্যাঁ, আমি 1 মিনিটের পরে আবার কথা বলছি, ঠিক আছে? এই একটা মিনিট সবাই একটু ওয়েট করো। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে। তো আমরা এর সাথে সাথে ইকোনমিক চয়েসটা কিন্তু ঠিক করে দিলাম। তো এখন আমরা আসি, এই যে তোমার কেলভিনস ল যে আমরা পড়লাম, কেলভিনস ল কি আসলেই সবকিছু ভালো করে বলতে পারে? তার কিছু সমস্যাও আছে। এই সমস্যাটাকে আমরা বলি লিমিটেশনস অফ কেলভিন ল। কি কি লিমিটেশন আছে আমরা একটু সবাই দেখি, একটু অ্যানোটেশনে যাই। প্রথমে বলছে যে দেখো যে এই যে কেলভিন ল যে ধরলো যে তোমার ইট ইজ নট ইজি টু এস্টিমেট দ্য এনার্জি লস। ওই এনার্জি লসকে সুন্দরভাবে এবার ধরলাম যে আমরা ধরলাম যে এটা P2 P1 প্লাস P2A, এই যে এরকম করে ফাংশন আকারে ধরলাম, কোনো কিছু না জেনেই একটা লিনিয়ার ফাংশন আকারে ধরলাম সরলরেখা স্ট্রেট লাইন হিসাবে। এটা কোনোভাবেই ধরা আসলে ঠিক না, কারণ কি কতটুকু লস হবে সেটা আমাদের পক্ষে লোড কার্ভ ছাড়া, অ্যাকচুয়াল লোড কার্ভ, এই যে লোড কার্ভ আমরা পড়ছি না বলতো, তো অ্যাকচুয়াল লোড কার্ভ ছাড়া আমরা কখনোই এটা লস কত হয়েছে সেটা জানতে পারবো না। সুতরাং এইভাবে লস ধরাটা আসলে ঠিক না। এটাই সে বলছে প্রথম পয়েন্টে। 2 নাম্বার পয়েন্টে বলছে যে এই যে P1 প্লাস P2A ফরম্যাট যে আমরা ধরলাম একটা স্ট্রেট লাইন P1 প্লাস P2A, এইটা ধরাটাও আসলে ঠিক না। এটা স্ট্রেট লাইন না হয় আর একটু নন লিনিয়ার ইকুয়েশন হতে পারতো, P3A স্কয়ার বা সামথিং কিছু। বাট এরকম করে পুরোপুরি ধরছি, এটা অ্যাজাম্পশনটা আসলে পুরোপুরি কারেক্ট না, মানে কারেক্ট আনসার আমরা দিতে পারে না। তো লিমিটেশন কি কি দেখলাম, যে এনার্জি লসকে লোড কার্ভ ছাড়া জানা যাবে না। সিমিলার ওয়েতে এটাকে আমরা একটা এরকম করে লিনিয়ার ইকুয়েশন হিসেবে ধরতেও পারবো না, এটা ঠিক না আসলে ধরা। এরপরে আসো, তারপরে কি হচ্ছে, আরো লিমিটেশন কিছু আছে, আমরা দেখি কি কি আছে। তারপরে লিমিটেশন বলছে দ্য ল ডাজ নট টেক ইনটু অ্যাকাউন্ট সেভারাল ফিজিক্যাল ফ্যাক্টরস, সেফ কারেন্ট ডেনসিটি, মেকানিক্যাল স্ট্রেন্থ, করোনা লস, এগুলো কোনো কিছুই সে নিজের মধ্যে ধরে না, এগুলা সে ফ্যাক্টরের মধ্যেই নাই। আমরা দেখলাম এগুলোর নামই তো তার মধ্যে নাই। তারপরে বলছে যে এই পদ্ধতিতে যে আমরা কন্ডাক্টরের সাইজটা ডিটারমাইন করলাম এটা ভালো, ঠিক আছে, বাট এটা পুরোপুরি অ্যাকুরেট না। এই অ্যাকুরেট না, এটা আমরা দেখতেই পাচ্ছি আগের থেকে। তো সুতরাং এই যে শুধুমাত্র যে আমরা কেলভিনস ল পড়লাম, এটা কিন্তু যে আসলে ভালো পুরোপুরি তা কিন্তু না, এটা অনেক কিছু লিমিটেশনও আছে। এর সাথে সাথে তোমাদের কি করতে হবে, এর সাথে সাথে তাহলে এই যে এক্সাম্পল আছে কিছু, এক্সাম্পল কত থেকে কত পর্যন্ত ম্যাথে যে ফর্মুলা গুলা দিয়ে তোমরা ম্যাথ করবা, আমি একটু লিখে দিই কত থেকে কতখানি করবা। একবারে ইজি এই ইয়েগুলো দিয়ে ম্যাথ গুলো করা আছে আর কি। তোমাদের একটু আবার স্ক্রিন শেয়ার করি। ম্যাথ এক্সারসাইজ এগুলো করলেই হবে, এক্সাম মানে যেগুলো করে দেওয়া আছে। এক্সারসাইজ তোমার হচ্ছে 7.7 থেকে তোমরা করবা হচ্ছে 7.10 পর্যন্ত, তাহলেই হবে। 3টা ম্যাথ, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা ম্যাথ এক্সামে কিন্তু থাকবে। 7.7 থেকে 7.10, এই সবাই কি বুঝছো? এটা তোমাদের নিজেরা করতে হবে। ওকে, লিমিটেশন করবা প্লাস এটা কিন্তু করে নিতে হবে। ওকে, তো এটা ছিল তোমাদের সিলেবাসের একটা অংশ, যেটা কি ছিল যে ইকোনমিক চয়েস অফ কন্ডাক্টর, কি কি বিষয় নিয়ে চয়েস করা যাবে। এবারে আমরা তোমাদের সিলেবাস আর একটা পার্ট যেটা আছে, এই যে এখানে শুরুতেই বললাম যে আমরা পড়বো ট্রান্সমিশন লাইন লস এবং ডিটারমিনেশন অফ লস কোএফিসিয়েন্ট। লসের কোএফিসিয়েন্ট গুলো যে আমরা বারবার বলছি লস কত হবে। এই যে কেলভিন লতে আমরা সমস্যা দেখলাম, যে কেলভিন ল বললো যে তোমার লসটা কত সে বের করতেছে, বাট এর লিমিটেশনের মধ্যে আমরা দেখলাম যে লসটা প্রপার না। তো আসলে এক্স্যাক্টলি কতটুকু লস হয় সেটা আমরা আসলে এখন বের করে দেখতে চাই। তো এখন আমরা পড়বো যে ট্রান্সমিশন লাইনে কি কি লস হয়, সেই জিনিসটা আমরা এখন দেখবো। সেগুলো একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে আজকে একবার শেষ করবো। দেখি একটু টাইম লাগবে, সবাই একটু ধৈর্য সহকারে দেখবা।
তো ট্রান্সমিশন লাইনে মূলত আমাদের 3 রকমের লস হয়। ট্রান্সমিশন, তাহলে এটা টপিকের নামটা হচ্ছে, লিখি আমি, টপিকের নাম টাইপস অফ লসেস ইন ট্রান্সমিশন লাইন। টাইপস অফ লসেস in transmission line. কি কি টাইপের লস হয় সেটা আমরা দেখি। 1 নাম্বার লস কি? 1 নাম্বার লস হচ্ছে কন্ডাক্টর হিটিং লস। কন্ডাক্টর হিটিং লস, ভাগা ভাগা করে লিখি, একবার আমরা এখানে এগুলো ডেফিনেশনও করে ফেলবো। 2 নাম্বার হচ্ছে রেডিয়েশন লস। রেডিয়েশন লস। 3 নাম্বার হচ্ছে ডাইইলেকট্রিক হিটিং লস। ডাইইলেকট্রিক হিটিং লস। ওকে, তো প্রথমে আমরা আসি যে তোমার কন্ডাক্টর হিটিং লস কি। এটা অলরেডি আমরা সবাই জানি। এটা আসলে এই যে এই লসটা I স্কয়ার R এর জন্য যেটা আমরা পাই, P is proportional to I স্কয়ার R। এটাতে কি হয়, কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যায়, কারেন্ট গেলে কি হয়, সেখানে আমাদের কপার লস হয়, যেটাকে আমরা P বলতেছি। কপার লস হওয়ার সাথে সাথে কারেন্টের ফ্লোরেন্স একটা হিট তৈরি হয়, মানে কন্ডাক্টরটা হিট হয়ে যায়। এই হিট আপ হওয়ার কারণে যে লসটা তৈরি হয় তাকেই বলি আমরা ট্রান্সমিশন লাইনের কন্ডাক্টর হিটিং লস। এটা তুমি কমাবা কিভাবে? এই কন্ডাক্টর হিটিং লসটা কমানো যায় কিভাবে, এটা লিখে নাও, একটু জেনে নাও। ইট ক্যান বি মিনিমাইজড, ইট ক্যান বি মিনিমাইজড by decreasing the transmission line length। মানে তুমি ট্রান্সমিশন লাইনের লেন্থ যদি কমায় দাও, ডিক্রিজ করে দাও, তাহলে কি হয়ে যাবে, এটা ইয়ে করে দাও, ডিক্রিজিং লাইন লেন্থ। কিন্তু লেন্থ কমানো তো ঠিক না, আমাদের যদি বড় লেন্থ লাগে, তাহলে আরেকটা উপায় আছে, কি করতে পারো, অর ইনক্রিজ করে দিতে পারো ডায়ামিটারটা, ইনক্রিজ দা ডায়ামিটার অফ ট্রান্সমিশন লাইন। তাহলে কারেন্ট কম ফ্লো, তাহলে কি হবে, কারেন্টটা তোমার বেশি সারফেস দিয়ে যাবে, তখন এটা হিটিং ইস্যুটা কম হবে, বেশি সারফেস হবে। মোটা তার হলে সারফেস বেশি হবে। ইনক্রিজ দা ডায়ামিটার অফ দা লাইন, লাইনের ডায়ামিটারটা বাড়ায় তুমি এই কন্ডাক্টর হিটিং লসটা কমাইতে পারো। এরপরে রেডিয়েশন লস, এটা একটা স্পেশাল টাইপের লস। কি হয় এই লসে, এটা হচ্ছে দুটা লাইনের মধ্যে, মনে করো এটা একটা লাইন, এটা একটা লাইন, এই দুইটা লাইনের মধ্যে ডিসটেন্স মনে করো ডি, ডিটা হচ্ছে লাইনের ডিসটেন্স বিটুইন বা সেপারেশন ডিসটেন্স বলতে পারো, ডিসটেন্স বিটুইন টু লাইন। বলছে যে এই ডিসটেন্স ডিটা যদি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হয়, তার সমান ওয়েভলেন্থ। যেহেতু এগুলো একটা ওয়েভ আকারে যায়, এই আমাদের এসি কারেন্টটা এলইএন জিটিএস, এটা যদি ওয়েভ লেন্থের সমান হয়, ওয়েভ লেন্থটা কত, আমরা ওয়েভ লেন্থ ল্যামডা দিয়ে প্রকাশ করি, λ/2, ল্যামডা অথবা λ/4। বলছে যে দুইটা ওয়্যার এর মধ্যের ডিসটেন্সটা বা সেপারেশনটা ডিটা যদি কি হয়, ওই যে সিগন্যালটা যাচ্ছে বা এসি যে কারেন্টটা যাচ্ছে বা ভোল্টেজ যাচ্ছে, তার ওয়েভ লেন্থ দ্যাট ইজ ল্যামডা, এই λ/2 মানে তার অর্ধেক, অথবা ল্যামডার সমান, অথবা তার 1/4, এর যে কোনো একটা সমান যদি এই ডিসটেন্স হয়ে যায়, তখন যে একটা স্পেশাল একটা লস দেখা যায়, তখন সে কি হয়, রেডিয়েশন করা শুরু করে। এটা তোমরা আরো ইএম ফিল্ডে ভালো করে বুঝতে পারবা। তো এই যে লস, এই কারণে তো জাস্ট খালি মনে রাখো এইসব একটা লস হয়, মানে সিস্টেমটা লসই হয়ে যায়। এই লসটাকে বলা হয় রেডিয়েশন লস, এটাকে বলা হয় রেডিয়েশন লস। যখন কি হবে, যে ডিসটেন্স বিটুইন টু কন্ডাক্টরটা λ/2, ল্যামডা অথবা λ/4 এর সমান হয়ে যায়, তখন আমরা এটাকে রেডিয়েশন লস বলি।
এরপর আসো হিটিং লস। এটা কি জিনিস? এটা মূলত যে কোথায় হয়, জেনারেশন অফ হিট, জেনারেশন অফ হিট কোথায় হবে? at the dielectric material, at dielectric material। এই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল কি জিনিস কেউ বলতে পারবা? ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল কি কেউ বলো দেখি? ইয়ার মানে এই যে ট্রান্সমিশন লাইনগুলো কি বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল দিয়ে মোড়ানো থাকে না, বলো তো? এছাড়াও কি থাকে, ওয়্যার থেকে ওয়্যার যাতে শর্ট না হয়, একটাই যেমন তোমরা পাওয়ার সিস্টেমে পড়েছে নাকি, আমি কেমন করে বুঝবো? এই যে একটা কন্ডাক্টর ক্রস সেকশন, এর মধ্যে কিন্তু একটা সলিড কন্ডাক্টর থাকে না, অনেকগুলো কন্ডাক্টর থাকে, এগুলোকে আমরা স্ট্র্যান্ডেড কন্ডাক্টর বলি। 1 2 3, তোমরা কোনো যদি ট্রান্সমিশন লাইন কাটা দেখো তাহলে দেখবা যে এরকম আছে, এর অনেকগুলো ছোট ছোট চিকন চিকন তার একসাথে টুইস্ট করে থাকে। তাহলে এই যে একটা তার থেকে আরেকটা তার, এই দুইটা মাঝখানে কিন্তু শর্ট হয়ে যাতে না যায়, এই জন্য কি করা হয়, এগুলোতে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে। ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল গুলো কি করে, এগুলাকে ইনসুলেশন দেয় যে একটা আরেকটার সাথে যাতে শর্ট না হয়ে যায়। তো এই যে ডাইইলেকট্রিক স্ট্যান্ডার্ড কন্ডাক্টর গুলো থাকে, যে এই কন্ডাক্টর গুলো, এই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল গুলো কারেন্ট ফ্লোর কারণে কি হয়, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল গুলো হিট হয়ে যায়। তো হিট হলে কি হয়ে যাবে, স্বাভাবিক সেখানে একটা লস হবে। তো এই জন্যই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল হিট হওয়ার কারণে যে লসটা হয় তাকে আমরা বলি ডাইইলেকট্রিক হিটিং লস। এই যে 3 রকমের লস মূলত তোমরা ট্রান্সমিশন লাইনে দেখতে পাবা। ওকে, এবারে আমরা একটু ম্যাথমেটিক্সে যাব। এবারে লসটা কত সেটা বের করব ফর্মুলা দিয়ে আর কি। এই ফর্মুলেশনটাকে আমরা নামকরণ করি রিপ্রেজেন্টেশন অফ representation of transmission line losses, representation of transmission line losses। ওকে, একটু সবাই কেউ আমার কথা কি শুনতেছো? সবাই আছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো মনে করো, দেখো আমরা এখন লসটা ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করব। কিভাবে করা যায় একটু সবাই খেয়াল করি। মনে করো আমাদের কাছে এখানে একটা জেনারেটর আছে, এটা হলো আমার জেনারেটর এবং এই জেনারেটরের পাওয়ার মনে করো যে P1 পর্যন্ত পাওয়ার সে সাপ্লাই করতে পারে, এবং এখান থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে আরেকটা জেনারেটর আছে, এখান থেকে নির্দিষ্ট ডিস্টেন্স দূরে আরেকটা জেনারেটর আছে, যে জেনারেটরটাকে আমরা বলতেছি আরেকটা জেনারেটর জি, এবং এর জন্য আমরা পাচ্ছি মনে করো P2। ঠিক আছে, এই দুইটা জেনারেটর কি করতেছে, আমাদের পাওয়ার সাপ্লাই দিচ্ছে কোথায়, গ্রিডে। এই দুইটা মনে করো যে G1 দিচ্ছে I1 পরিমাণ কারেন্ট, এ দিচ্ছে I1 পরিমাণ কারেন্ট সাপ্লাই দিচ্ছে, এ দিচ্ছে I2 পরিমাণ কারেন্ট, এবং এই দুই জেনারেটরের সাপ্লাই থেকে একটা লোড চলে গেছে, এই যে এই জায়গা থেকে, এটাকে বলে বাস বার। আমরা এখান থেকে আমরা কি বের করতেছি, একটা লোড। এই যে একটা লোড, দুটা জেনারেটর মনে করো একটা লোডকে সাপ্লাই দিচ্ছে, তো এটা হলো আমাদের লোড, এটা হলো আমাদের লোড। এই দুইটা জেনারেটর আছে, P1 P2 পরিমাণ পাওয়ার এবং I1 I2 পরিমাণ কারেন্ট দিচ্ছে, এবং জেনারেটর থেকে একটা লোড সাপ্লাই দেওয়া হচ্ছে। ধরলাম যে এই যে যেই পয়েন্ট থেকে লোড ভাগ হয়েছে ওই পর্যন্ত রেজিস্ট্যান্স হচ্ছে RA, আবার এই জেনারেটর থেকে এইদিকে রেজিস্ট্যান্স এতটুকু হচ্ছে RB। রেজিস্ট্যান্স মানে ট্রান্সমিশন লাইনের এই যে যতটুকু হয়ে যায়, জি থেকে এতটুকু পুরাটা জি, এটা হলো RA RB,
আর এই যে এই রেজিস্ট্যান্সটা, এই লাইনের রেজিস্ট্যান্স, এটা হলো আর সি, এটা আমরা ধরলাম। তাহলে আর এ, আর বি, আর সি এগুলো কি? আর এ কমা আর বি কমা আর সি এগুলা হলো আমাদের রেজিস্ট্যান্স অফ তিনটা ট্রান্সমিশন লাইন আছে। এই যে এটা একটা ট্রান্সমিশন লাইন, এটা একটা ট্রান্সমিশন লাইন, আর এটা একটা ট্রান্সমিশন লাইন। তাহলে এগুলো রেজিস্ট্যান্স অফ থ্রি ট্রান্সমিশন লাইন। তো তিনটা ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স। তাহলে এই দিক দিয়ে কত কারেন্ট ফ্লো করতেছে বলো তো? এই 3 নাম্বার লাইন, এটা দিয়ে কত কারেন্ট ফ্লো করতেছে কেউ বলতে পারবে? আর সির মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করতেছে? স্যার I1 প্লাস I2। ভেরি গুড। এখানে আসলে কারেন্ট ফ্লো করতেছে I1 প্লাস I2। এই একটা মিনিট একটু ওয়েট করো, হ্যাঁ। তো এটা যদি আমাদের হয়ে থাকে তাহলে টোটাল পাওয়ার লস আমরা এখান থেকে ইজিলি বের করতে পারি। টোটাল পাওয়ার লস, এটাকে আমরা পিএল দ্বারা প্রকাশ করব। পিএল এটা কি কি আমাকে একটু সবাই বলো দেখো সুন্দর করে। দেখো তো আমি লিখি আগে 3I1 স্কয়ার RA প্লাস 3I2 স্কয়ার RB প্লাস 3I1 প্লাস I2 তার স্কয়ার RC। এটা কি সবাই বুঝো বলো তো? এটা সবাই বুঝছো? জি স্যার। কিভাবে আসছে বলো? এই 3 আসলো কেন? এখানে তিনটা তারের। হ্যাঁ, তিনটা ওয়্যারের, মানে 3 ফেজের। একটা ওয়্যারের জন্য যদি RA IA স্কয়ার RA হয়, IB স্কয়ার RC হয়, আর এই 3 নাম্বার লাইনের কারেন্ট I1 প্লাস I2, এই জন্য I1 I2 স্কয়ার RC। তাহলে তিনটা তারের জন্য 3I স্কয়ার I2। তো আমরা এখন একটা জিনিস এখানে ধরবো যে অ্যাজিউম করে নিব, অ্যাজিউম করব যে I1 to be in phase with I2। I1 আর I2 যদি একই ফেজের হয় তাহলে আমরা এই যে মডুলাসের ফর্মুলা থেকে লিখতে পারি, মডুলাস মানে পরমাণু থেকে লিখতে পারি যে দুইটা ভ্যারিয়েবল যদি একই রকমের হয় তাহলে তাদের যোগফলের মডুলাস হবে তাদের আলাদা আলাদা যোগফলের মডুলাসের সমান। এটা একটু মাথায় রাখতে হবে, কারণ একটু পরে আমাদের এটা লাগবে। তাতে আলাদা আলাদা মডুলাসের সমানে, সবাই কি বুঝছো? বুঝছো না বুঝো না একটু বলো। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই ভ্যালুটা, এই যে I1 I2 এর ভ্যালুটা এখন নিয়ে যে এই জায়গায় বসাই দাও। তো বসাই দিলে আসলে কি হবে? তাহলে PL ইকুয়াল টু লেখা যাবে 3I1 স্কয়ার RA প্লাস 3I2 স্কয়ার RB প্লাস 3, এই যে I1 I2 এর জায়গায় আমরা এখন বসাই দিব I1 প্লাস I2 তার স্কয়ার RC। ওকে, তাহলে এর পরের লাইন সূত্র ভাঙাও, A প্লাস B হোল স্কয়ারের ফর্মুলা বেসিক। তাহলে আমরা এটা যা আছে তাই লিখে রাখি। 3 এইগুলা তার পরম মান দিলাম না, একই কথা, এগুলো উঠে গেল। RA প্লাস 3, আচ্ছা দেই তখন যখন লিখছি 3I2 স্কয়ার RB প্লাস, এই যে এখানে আমরা ভাঙাচ্ছি তোমার এটা A প্লাস B হোল স্কয়ারের সূত্র, 3 মডুলাস I1 স্কয়ার প্লাস 3 মডুলাস I2 স্কয়ার প্লাস 2 ইনটু 3 2AB, 3 সাথে গুণ আছে তাহলে 6 আগে লিখতে পারি একবারে। হ্যাঁ,
6I1 I2 মডুলাস অফ সবার সাথে আরসি গুণাকারে আছে। ওকে, এতটুকু কিন্তু আমরা লিখতে পারি। ওকে, এখন এরপরে আসো, তাহলে ওই লাইন থেকে আমরা আরো কি লিখতে পারি? পরের লাইনে ওই লাইনের পরপরই দেখো, আমরা যদি কমন নেই কিছু জিনিস আছে, ওই লাইনটা আমরা রেখে দিই, তারা ভালো, অনেকে আবার বুঝবা না। এতটুকু আমরা ডিলিট করে দিই। এই যে নিচের লাইনটা সবাই খেয়াল করো, এখান থেকে আমরা উপরের লাইনটা লিখতেছি আর কি। তাহলে দেখো, এই পরের লাইন থেকে আমরা পিএল আকারে লিখতে পারি 3 মডুলাস অফ I1 স্কয়ার RA প্লাস RC, কারণ এই দুইটার মধ্যে 3I1 স্কয়ার কমন নেওয়া যায়। যোগ করে দেখো, না হলে একটু নিজেরাই করে দেখবা যে এটাই আসবে। 3I2 স্কয়ার RB প্লাস RC প্লাস 6I1 I2 ইন্টু RC, এটা লেখা যায়। এটা যদি তুমি লিখতে পারো, এটা রেখে দাও। এখন এই ইকুয়েশনের মধ্যে আমরা I1 আর I2 এর ভ্যালু বসাবো। I1 কি? এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি, এই I1 পাওয়ার থেকে বের করা যায়। মডুলাস অফ I1 ইকুয়াল টু আমরা লিখতে পারি না, P1 ডিভাইডেড বাই √3, এটা সূত্র √3 P1 পাওয়ার ফ্যাক্টর 1, পাওয়ার ফ্যাক্টর 1। এই লেখা যায় না এটা? জি স্যার। এটা এই সূত্র P সমান √3 VI cos থিটা। হ্যাঁ, এই সূত্র থেকে ওটা লিখছি আর কি। √3 কারণ কেন সিঙ্গেল ফেজ আর কি, আরএমএস ভ্যালু তো হয়, তো তোমরা এটা জানো অলরেডি। আমি ওটাকে জাস্ট একটু শূন্যভাবে লিখছি, একই জিনিস ওটা থেকে আসছে। I1 যদি এটা হয়, তাহলে I2 কি হবে? I2 হবে P2 ডিভাইডেড বাই √3 মডুলাস অফ V2 PF2 পাওয়ার ফ্যাক্টর 2। এই দুটার ভ্যালু এই যে আগের উপরের ইকুয়েশনে বসায় দাও, I1 আর I2 এর ইকুয়েশনের মধ্যে এটা বসায় দাও। বসাই দিলে দেখো PL টা এরকম পাবা, 3 P1 স্কয়ার RA প্লাস RB, না RA প্লাস RC, সরি RA প্লাস RC, নিচে হচ্ছে 3 মডুলাস V1 স্কয়ার PF1 স্কয়ার প্লাস 3 P2 স্কয়ার RB প্লাস RC 3 V2 স্কয়ার PF2 স্কয়ার প্লাস 6 P1 P2 RC divided by √3 modulus of V1 PF1 √3 V2 PF2। তো এখান থেকে বেশ কিছু কাটাকাটি হয়, দেখো এই 3 কেটে যায়, সবগুলাতে 3 কেটে যায়, এখানে √3 গুণ 3 হয়, উপরে কাটাকাটি করলে 2 থাকে। তাহলে আলটিমেটলি আমাদের কি হয়ে গেল ইকুয়েশনটা, এটা আমাদের লাস্ট ইকুয়েশন আর কি। এরপরে আমরা আমাদের কনক্লুশনে চলে আসবো। PL ইকুয়াল টু আমরা লিখতে পারি, PL ইকুয়াল টু লিখতে অন্য কালারে লিখি আমরা, PL হয়ে যায় P1 স্কয়ার RA প্লাস RC divided by modulus of V1 স্কয়ার PF1 তার স্কয়ার প্লাস P2 স্কয়ার RB প্লাস RC divided by modulus of V2 স্কয়ার PF2 স্কয়ার plus 2 P1 P2 RC divided by modulus of
V1 modulus of V2 power factor 1 modulus of power factor 1 power factor 2 ব্যাস এটাই হলো আমাদের ফাইনালি থাকে ঠিক আছে তো এই জিনিসটাকে আমরা একটু ছোট করে লিখি এতটুকু আমরা একটু সিলেক্ট করি তো এখান থেকে আমরা এটা একটু উপরে নিয়ে যাই আচ্ছা এটা পিওন একটু সবাই দাঁড়াও তাহলে দেখো এখান থেকে আমরা এটাকে একটু সাজায় লিখি তো পিএল ইকুয়াল টু আচ্ছা দেখো তাহলে এটাকে আমরা লিখতে পারি P1 স্কয়ার এই যে B11 পুরা জিনিসটাকে এই যে দেখো সবাই খেয়াল করো এই যে পুরা জিনিসটাকে আমরা একটা কনস্ট্যান্ট আকারে দিলাম B11 প্লাস P2 স্কয়ার B22 মানে কি এই যে পুরাটা এতটুকু এটাকে আমরা বলি B22 প্লাস 2 P1 P2 এই যে RC দেখো এটার মধ্যে দুটা জিনিসই আছে V1 ও আছে V2 ও আছে PF1 আছে P2 ও আছে এটাকে এই জন্য আমরা নাম দিলাম 1 আর 2 যেহেতু আছে B12 তাহলে আসলে PL এর ইকুয়েশন কি হয়ে গেল PL এর ইকুয়েশন কিন্তু এখন তিনটা ভ্যারিয়েবল দিয়ে তুমি লিখতে পারলা এই যে দেখো তাহলে আমরা কিন্তু এটাই হলো আমাদের ফাইনাল ইকুয়েশন এই সবাই কি একটু বুঝলা দেখো সবাই খেয়াল করে দেখো যে এখানে একটা ফরম্যাট ফলো করতে খুবই সুন্দর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এরকম না বলো তো হ্যাঁ তো এই যে এখানে b11 এই যে এই জিনিসগুলাই হলো আমাদের কোএফিশিয়েন্ট লস কোএফিশিয়েন্ট b11 b12 b22 আর b12 এই তিনটাই হচ্ছে আমাদের লস কোএফিশিয়েন্ট এগুলাকে বলা এগুলাই তোমাদের বের করতে বলছিল আমরা সেটা প্রুফ করে দেখালাম যে কিভাবে বের করা যায় এগুলোর ভ্যালু যদি তুমি বসাই দাও b11 উপরে RA RC b1 স্কয়ার pf1 তাহলে তুমি পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু জানবা ভোল্টেজ জানবা RA রেজিস্ট্যান্স গুলোর ভ্যালু জানবা এগুলা ভ্যালু বসাই দিলেই কত পাওয়ার ফ্যাক্টর লস হচ্ছে ওই লাইনের কত লস হচ্ছে সেই লাইনের বের করতে পারবা ওটা বি এর জন্য বের করতে হবে সি এর জন্য বের করতে হবে সবাই কি বুঝছো জি স্যার হ্যাঁ তো দেখো তো এটা আমরা কয়টা সিস্টেমের জন্য ডিজাইন করছি দুইটা পাওয়ার প্ল্যান্টের জন্য না জি স্যার এখানে একটা জি ছিল এখানে একটা জি ছিল তো দুইটার জন্য এরকম আসছে তো যদি সিনারিও এরকম থাকে তিনটা প্ল্যান্ট ফর 3 প্ল্যান্ট তিনটা জেনারেটিং প্ল্যান্ট থাকে 3 প্ল্যান্ট তাহলে কি ঘটনা ঘটবে ইকুয়েশনে কোথায় চেঞ্জ হবে এটা তোমাদের একটু টাস্ক থাকবে আমি জাস্ট ফাইনাল ইকুয়েশনটা লিখে দিই যে তিনটা যদি পাওয়ার প্ল্যান্ট হয় ফর 3 পাওয়ার প্ল্যান্ট পাওয়ার লসের ইকুয়েশনটা হবে এইরকম দেখবা যে P1 স্কয়ার B11 প্লাস P2 স্কয়ার এখানে তিনটা পাওয়ার আসবে B22 প্লাস P3 স্কয়ার B33 প্লাস 2 P1 P2 B12 plus 2 P2 P3 B23 plus 2 P1 P3
P13 সবাই কি বুঝছো? দেখবা বের করে যে এইরকম আরো এক্সট্রা, এখানে একটা টার্ম আসছিল, এখানে আর দুইটা এক্সট্রা টার্ম আসবে। তিনটা প্ল্যান্ট নিয়ে কাজ করলে এরকম এসে যায়। দুইটার জন্য বেশি ইম্পর্টেন্ট, তিনটা না আসে। এটাই মূলত হচ্ছে আমাদের তোমাদের পাওয়ার কতটুকু লস হয়েছে ট্রান্সমিশন লাইনে, সহজেই এই কোএফিসিয়েন্ট গুলা দিয়ে বের করতে পারো। সবাই কি বুঝতে পারছো? রেসপন্স করো। জি স্যার। জি স্যার। তো এই জিনিসটাই হলো আজকে তোমাদের পড়া ছিল, এতটুকুই। আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব, ঠিক আছে? তোমরা হচ্ছে একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা এই যে আমাদের ইয়েতে চ্যাট বক্সে মেসেজ করে দাও। আমার কথা কি বুঝছো? আর একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার, আমাদের ট্রান্সমিশন লাইনে যে স্যার লসের যে হিসাবটা কত, মানে ওয়্যার সাইজ যে ক্যালকুলেশন, এটা কি স্যার কয়েকটা সূত্রে কম্বাইন করা হয় নাকি স্যার নির্দিষ্ট কারো সূত্র মানে ফর্মুলা ইউজ করা হয়? বুঝি নাই, আরেকবার বলো। স্যার, আমাদের যে ট্রান্সমিশন লাইনে যে স্যার ওয়্যার সিলেকশন করা হইতেছে, এটা স্যার নির্দিষ্ট কারো কি কোনো সূত্র আছে নাকি স্যার কয়েকটা কম্বাইন করে সেটা ইউজ করা হয়? আমরা একটা প্রতিষ্ঠিত সূত্র পড়তেছি, যেটাকে আমরা বললাম কেলভিনস ল। খেয়াল করছো? জি স্যার। তো এই ছাড়াও আরো অনেক মেথড আছে, এটা এখনো রিসার্চের মধ্যে আছে। যে তুমিও নিজেও রিসার্চ, যারা ফাইনাল ইয়ারে বা হায়ার স্টাডিজ করো, পিএইচডি এমএসসি, তারাও এখনো কন্ডাক্টরের সাইজটা কেমন হবে এই নিয়ে নিজে নিজে নতুন নতুন থিওরি দিচ্ছে। তো এখন পর্যন্ত কেলভিনস লটাই সবার দ্বারা স্বীকৃত। এছাড়াও প্রতিনিয়ত নতুন নতুন আর্টিকেল বা নতুন নতুন জার্নাল পাবলিশ হচ্ছে, যেগুলো কি করতেছে যে এই যে কন্ডাক্টর কিভাবে সিলেক্ট করতে নিজে নিজে নতুন নতুন থিওরি দাঁড় করাচ্ছে। তারপরে বলতেছে যে দেখেন আমারটা বেশি ভালো, আমারটা তো লস কম হয়, অ্যাকুরেট ভ্যালু পাওয়া যায়। বুঝতে পারছো? কোনো ফিক্সড আসলে সূত্র নাই বলতে গেলে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ওকে। তো তোমরা একটু সবাই একটু রোল কলটা এখানে করে দাও, ঠিক আছে? আর আমি এই যে ক্লাসের ম্যাটেরিয়াল আর এটা একটু পরেই পাঠিয়ে দিচ্ছি সিআর কে, ঠিক আছে? সবাই একটু ইয়ে করো, আর আজকের ক্লাসটা এতটুকুই থাকবে, ঠিক আছে? আবার নেক্সট ক্লাসে দেখা হবে, আমি সিআর কে বলে দিব কখন আবার ক্লাস নিব, ঠিক আছে? আজকে তাহলে থাক, ক্লোজ করে দিলাম মিটিং। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শেষ